আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। পরশুদিন হিন্টস দিয়েছিলাম, কিন্তু আজকে আমি যত রাতই হোক আশা করি পাবো। আমি যতটুকু পেয়েছি সেটা নিয়ে আমি একটু কথা বলবো যে এই মিটিংগুলোতে মূলত ডক্টর খলিলুর রহমান যে মিটিংয়ে যান, এখানে তাকে প্রচুর প্রশ্ন করা হয় এবং তিনি মোটামুটি এক ধরনের একজন আসামির কাঠগড়া যেভাবে দাঁড়ায় সেভাবেই তিনি এই প্রশ্ন উত্তরগুলো দেন। ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসের নানান কার্যকলাপে বিরক্ত। এখানে খেয়াল রাখবেন যে আমেরিকান যত স্বার্থ, আমেরিকা কিন্তু এই যে বাণিজ্য ঘাটতি কমানোর নামে আমাদের অতিরিক্ত দামে গম গছায় দিছে। এলএনজি যে নিয়ে দেশে হাহাকার চলতেছে, যে এলএনজি 900 টাকায় সিলিন্ডার পাওয়া যেত শেখ হাসিনার আমলে, এখন সেটা 3000 টাকায়ও পাওয়া যায় না। আপনি টাকা নিলেও সেটা পাবেন না, একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এবং এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে মূলত এই পিটার হাস যে কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করেন, সেই কোম্পানির জানুয়ারি থেকে এলএনজি সাপ্লাই করার কথা ছিল। শেখ হাসিনার সরকার এক একটা এলএনজি কিনতে $9 বা $10 দিয়ে, সেটা এখন 14+ মার্কিন ডলার দাম। তারপরেও এই জানুয়ারি থেকে দেওয়ার কথা ছিল, পিটার হাসের কোম্পানি সেটা সাপ্লাই দিতে পারেনি। সো দেশে এখন এলএনজির একটা ক্রাইসিস চলতেছে। ডক্টর খলিলের সাথে মানে আলোচনার এক পর্যায়ে ডক্টর খলিল বলেছেন যে আপনারা এই বিষয়গুলো সরাসরি ডক্টর ইউনূসকে কেন বলেন না। তো মার্কিন প্রশাসনের লোকজন বলেছে যে ডক্টর ইউনূসের সাথে কথা বলা যায় না, হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান। এবং ট্রাম্প প্রশাসনের লোকজন কিন্তু ডক্টর ইউনূসের সাথে খুব একটা কথা বলেন না। তো যে আলোচনাগুলো হয়েছে, প্রথমত একটা আলোচনা হয়েছে যে গাজায় আপনারা জানেন যে ট্রাম্প একটা প্রস্তাব করেছে যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স সেখানে রিক্রুট করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী যেমন বিভিন্ন দেশে যায়, কনফ্লিক্ট জোনে যায়, সেরকম ট্রাম্প একটা ফোর্স সেখানে ডিপ্লয় করার জন্য প্রপোজ করেছে। সেই ফোর্সটা কার আন্ডারে থাকবে, সেটা কি জাতিসংঘের আন্ডারে থাকবে নাকি সেটা মার্কিন প্রশাসনের আন্ডারে থাকবে, সেটা কিন্তু এখনো ডিসাইডেড না। সেই ফোর্সে পাকিস্তানকে যোগ দেওয়ার জন্য ট্রাম্প অনুরোধ করেছিল, তো বাংলাদেশকেও যোগ দেওয়ার জন্য বলেছে এবং পাকিস্তান বাংলাদেশকে অনেকখানি প্রভাবিত করেছে। সো সেই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে বাংলাদেশ সেনা সদস্যরা যাবেন। সেই ফোর্সের কাজ কি হবে? স্বভাবতই আইন শৃঙ্খলা রক্ষা কাজ হবে। গাজার যে পুনর্গঠন সেখানে তারা হেল্প করবে, জনগণের জীবনযাপন স্বাভাবিক করার ব্যাপারে তারা হেল্প করবে। সেখানে যেসব সন্ত্রাসী গোষ্ঠীরা আছে তাদের নিরস্ত্রীকরণে কাজ করবে। একটু খোলামেলাভাবে বললে হলো যে এই বাহিনীটি হামাসের বিরুদ্ধেও কাজ করবে বলে আমরা ধারণা করছি। যদিও এদের টার্মস অফ রেফারেন্স, কর্মপরিধি এগুলো এখনো সবই অস্পষ্ট, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে। সো বাংলাদেশের এই অংশগ্রহণ নিয়ে মুসলিম বিশ্বে কি প্রতিক্রিয়া হবে সেটা এখনো নিশ্চিত না। সুতরাং এই মুহূর্তে একটা বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে এবং সেখানে বাংলাদেশের পক্ষে ডক্টর খলিলকে এটা বলা হয়েছে। খলিল এটা এগ্রি করেছে যে বাংলাদেশ ফোর্স পাঠাবে। ডক্টর খলিলকে তিনি প্রথম দিন বৃহস্পতিবার মূলত ট্যারিফ কমানোর জন্য আলোচনা করছিলেন। তো মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে ট্যারিফ কমানোর সম্ভাবনা খুব কম, বাট দে টুক এ নোট অফ ইট। কিন্তু সেই সময় ডক্টর খলিলের হাতে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, 5146 জনের একটা লিস্ট। এই বাঙালিরা বর্তমানে আমেরিকায় অবৈধভাবে অবস্থান করছে এবং এদের খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই তালিকাটি ডক্টর খলিলের কাছে দেওয়া হয়েছে। ডক্টর খলিলের সাথে মূলত 12টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটা অংশ যে এই যে সেন্ট মার্টিন নিয়ে আমরা অনেকদিন অনেক কথা শুনেছি। সেন্ট মার্টিনের একটা অংশ যেটা আধা কিলোমিটারের চেয়ে একটু বেশি, সেইটা আমেরিকাকে ব্যবহারের জন্য দেয়া হবে। এবং আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে সেন্ট মার্টিনের একটা অংশ থাকবে রেস্ট্রিক্টেড জোন, যেখানে সাধারণ মানুষ যেতে পারবে না। ধারণা করা হচ্ছে সেই অংশটাই আমেরিকানদের হাতে তুলে দেওয়া হবে। শুক্রবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে যে নির্বাচনটা হবে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনটা কি ফর্মে হবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে প্রেস উইং এর সুবাদে কিংবা আমেরিকান যে বাংলাদেশ এম্বাসি আছে সেটার সুবাদে একটা প্রেস রিলিজ আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে প্রেস রিলিজে যে কন্টেন্ট গুলো আছে সেটা আমাদের এরশাদের স্বৈরাচারী প্রেস নোটের কথা মনে করিয়ে দেয়। ডক্টর খলিলের সাথে কি আলোচনা হয়েছে, তিনি কি কি ফেস করেছেন
তার অধিকাংশ বিষয়ের কোনো রিফ্লেকশন নাই, বরং মন গড়া তথ্যে ভরপুর ওই প্রেস রিলিজ। ওই প্রেস রিলিজকে আমরা অবিশ্বাস করতে পারি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আবারও প্রেসার করা হয়েছে, এবং এই যে নবনিযুক্ত রাষ্ট্রদূত উনি বাংলাদেশে পথে রওনা দিয়েছেন, হয়তো পৌঁছেও গেছেন কিংবা যাবেন। তিনি বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন। নির্বাচন হবে কিনা এটা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে, এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদও নিশ্চিত না নির্বাচন হবে কি হবে না। আমি যখন এই প্রশ্নের উত্তরটি জানতে চেয়েছি, আমাকে বলা হয়েছে নির্বাচন করার ব্যাপারে যেমন একটা প্রেশার আছে, আবার সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করার ব্যাপারেও একটা প্রেশার আছে। যদি এটাকে পার্সেন্টেজ করি, তাহলে একটা পক্ষ চাইছে যে কোনোভাবে নির্বাচন করে ফেলা হোক, এই পক্ষটা হয়তো 30%, আর 70% চাইছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। সেই অনিশ্চয়তার মধ্যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন, এবং এছাড়াও আরো কিছু তৎপরতার কথা আমরা শুনছি, যে যেহেতু ডক্টর ইউনূস ফেল করছে এই সরকার চালাতে, এবং সে আওয়ামী লীগকে নিয়ে বা ইনক্লুসিভ নির্বাচন করতে চাইছে না, সুতরাং আন্তর্জাতিক একটা মহল এখন চাইছে ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে, এবং ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটা নিয়ে এখন বাংলাদেশে কাজ চলছে। কয়েকজনকে প্রধান উপদেষ্টা হবার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা রাজি হয়নি। এখন একজন অনেক সিনিয়র একজন বুদ্ধিজীবী অর্থনীতিবিদ, তার কথা শোনা যাচ্ছে। আর অনেকেই বলছেন যে ডক্টর খলিল প্রধান উপদেষ্টা হবেন। তো ডক্টর খলিল এই বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি হয়তো পুনর্গঠিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে থাকবেন, এবং সেই উপদেষ্টা পরিষদে আরো কারা কারা থাকবেন সেগুলো নিয়েও বাংলাদেশে কাজ চলছে। তবে প্রধান উপদেষ্টা হয়তো অন্য কেউ হবে। ডক্টর হোসেইন জিল্লুরের নাম শোনা গিয়েছিল, কিন্তু ডক্টর হোসেইন জিল্লুরের ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দলের সুস্পষ্ট আপত্তি থাকায় তার নামটিও বাদ গেছে। সো এখন ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটি নিয়ে একদিকে যেমন তৎপরতা চলছে, আবার যে কোনোভাবেই হোক একটা নির্বাচন করবার জন্য ডক্টর ইউনূসদের পক্ষ থেকে আরেকটা তৎপরতা চলছে। তো সেই অবস্থায় আমরা এখনো সে অনিশ্চয়তায় দুলছি, এবং আমাদের দেখতে হবে যে আলটিমেটলি কোন দিকে বাংলাদেশ যায়। এর মধ্যে আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি তার উত্তরবঙ্গে একটা সফরসূচি ঘোষণা করেছিলেন, এবং মৌলানা ভাসানীর কবরে যেতে চেয়েছিলেন, রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করতে যেতে চেয়েছিলেন। এরকম তার কয়েকটা প্রোগ্রাম ছিল, কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে তিনি এই কর্মসূচিটা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন কেন তারেক রহমানকে এই সফর বাতিল করবার জন্য অনুরোধ করলো, সেটি খোঁজ নিয়ে আমরা জানলাম যে একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে লিখিত আপত্তি জানিয়েছে। তারা বলেছে যে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে যেভাবে সরকারি প্রোটোকল দেওয়া হচ্ছে, সেটি নির্বাচনের লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে অন্তরায়, এবং পুরা সরকারি মেকানিজম এসএসএফ সব তারেক রহমানকে সার্ভিস দিচ্ছে, এবং সেই রাজনৈতিক দলটি মনে করছে যে ইট ইজ নট ফেয়ার। তো তারা তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিএনপি তারেক রহমানকে অনুরোধ করেছে এই সফর বাতিল করবার জন্য, এবং সারপ্রাইজিংলি তারেক রহমান তার সফর বাতিল করেছেন। সো এইটা নিয়েও বিএনপির ভেতরে কিন্তু এক ধরনের অসন্তোষ রয়েছে, এবং এটা যেহেতু নির্বাচনী সফর ছিল না, সেহেতু তারেক রহমান এই সফরে যেতে পারতেন বলে অনেকে মনে করেন। প্রিয় বন্ধুরা, রাজনীতি একদম মানে ক্লাইম্যাক্সের খুব কাছাকাছি চলে আসছে। সো লেটস ওয়েট এন্ড সি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পৃথিবীতে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বহু কাল আগের থেকে জ্ঞানী বিজ্ঞানীরা নানা রকম সেই যে প্রেডিকশন সেটা করে গেছেন। যেমন আলবার্ট আইনস্টাইন বলে গেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হবে আমি বলতে পারবো না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ কিভাবে হবে সেটা আমি বলতে পারবো। চতুর্থ বিশ্বযুদ্ধ হবে হাতে হাতে। মানুষের হাতে কোনো হাতিয়ার থাকবে না, তারা একে অপরের সঙ্গে লড়াই সংগ্রাম করার জন্য নিজেদের যে হাত পা আছে সেগুলো ব্যবহার করে তারা যুদ্ধ করবে। ইট মিনস তৃতীয় বিশ্বযুদ্ধ মানুষকে অতি প্রাকৃত জগতে ফিরিয়ে নেবে। অতি
প্রাকৃত বললাম এই কারণে যে মানুষ যখন প্রথম তৈরি হয়েছিল আশরাফুল মাখলুকাত হিসেবে, তার একটা মানুষের সুরত ছিল। হয়তো পোশাক ছিল না, হয়তো লঙ্গ ছিল, কিন্তু তার একটা মানসিক সুরত ছিল এবং মানুষের বুদ্ধি ছিল। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, সেখানে পারমাণবিক বোমার আঘাতে যারা সার্ভাইভ করবেন তারা সবাই বুদ্ধিহীন হয়ে পড়বেন, সারা শরীর তাদের ঝলসে যাবে, বিকৃত হয়ে যাবে তাদের চেহারা, এবং বহুদিন পর্যন্ত রিপ্রোডাক্টিভ হেলথ মানে সন্তান উৎপন্নের ক্ষমতা থাকবে না। গহীন অরণ্যে কিছু মানুষ, হয়তো আমাজনের জঙ্গলে কিছু মানুষ বেঁচে থাকতে পারে। তো এরকম একটা সম্প্রদায় থেকে একটা পরমাণু বোমার আঘাতে ক্ষতবিক্ষত পৃথিবীকে শীতল করতে হয়তো কয়েক লক্ষ বছর চলে যেতে পারে। আর সে কয়েক লক্ষ বছর পরে যে নতুন একটা মানবের তৈরি হবে, তাদের চেহারা মানবের মতো থাকবে না, অমানুষের মতো হয়ে যাবে। তাদের চেহারা শিম্পাঞ্জির মতো হয়ে যাবে, বানরের মতো হয়ে যাবে, বন মানুষের মতো হয়ে যাবে। এবং তারা যখন একে অপরের সাথে দ্বন্দ্ব এবং সংঘাত করবে, সেই দ্বন্দ্ব এবং সংঘাত করার জন্য মানে পাথর তুলে বা একটা লাঠি তুলে আক্রমণ করার জন্য যে বুদ্ধি দরকার, সেটাও তাদের থাকবে না। ঠিক এই কথাটাই আসলে আলবার্ট আইনস্টাইন তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। এখন যেটা বলছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে নানা রকম কথাবার্তা ধর্মের বাইরে হচ্ছে। তো এই যে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলছি, তিনি আসবেন, ইয়াজুজ মাজুজের কথা বলছি, তারপরে আমরা বলার চেষ্টা করছি যে একটা সময় দাজ্জাল আসবেন, দাজ্জালকে দমন করার জন্য ইমাম মাহাদি আসবেন, ইত্যাদি আরো অনেক কিছু। এখন এই যে যা কিছু হবে, এই সব কিছুর সঙ্গে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধর ঘটনা জড়িত। আপনাদের মনে আছে যে বছর দুয়েক আগে একজন ইহুদি পণ্ডিত, মানে ইসরায়েলের সবচেয়ে নামকরা প্রভাবশালী ইহুদি পণ্ডিত, তিনি বললেন যে দাজ্জাল এসে গেছে এবং তিনি দাজ্জালকে দেখেছেন। আপনারা জানেন যে দাজ্জালের যে নামটি, এটি মুসলমানদের কাছে ভিলেন। মুসলমানদের কাছে যেমন ইমাম মাহাদি হিরো, তদ্রূপ দাজ্জাল যে লোকটি আসবেন তিনি ইহুদিদের কাছে হিরো, আর মুসলমানদের কাছে সে হলো ভিলেন। তো এনিওয়ে এই কথাগুলো বছর দুয়েক আগে খুব আলোচনা হতো, ঠিক করোনার আগে আগে বা করোনার পর পর। তো সেটার ধারাবাহিকতায় হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে অনেকগুলো ঘটনা একেবারে তোলপাড় করে ফেল বিশ্বকে। আমরা দুটো যুদ্ধ, একটা যুদ্ধ এখনো চলমান, সেটা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। এটাকে নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ ভয় পাচ্ছি যে এই ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যে কোনো সময় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। এর কারণ হলো এক পক্ষে আমেরিকা এবং ইউরোপ, অপর পক্ষে রাশিয়া এবং তার বন্ধু রাষ্ট্র। উভয় রাষ্ট্রেরই বা উভয় জোটেরই পরমাণু শক্তি রয়েছে, অর্থনৈতিক ভিত্তি রয়েছে, এবং তারা এই পৃথিবীকে এই মুহূর্তে ডমিনেট করছে। কাজেই তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং সংঘাত, এটি পৃথিবীর ধ্বংস ডেকে নিয়ে আসবে। কিন্তু এই যুদ্ধটা না থামছে না চলছে, ফলে এটা মাথার উপরে এই মুহূর্তে আমাদের বোঝা হয়ে আছে। দ্বিতীয় আরেকটা যুদ্ধ হলো ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, এবং ওই সময়টাতেও আমাদের একটা আতঙ্ক মানে মারাত্মক আকার ধারণ করলো যে এখনই বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এর কারণ হলো যে পারস্য যে পরাশক্তি, হাজার হাজার বছর ধরে তারা পৃথিবীকে ডমিনেট করছে, বহু যুদ্ধে জয়লাভ করার এবং বহু যুদ্ধের বিপরীতে সার্ভাইভ করার যে অভিজ্ঞতা, সেটা কেবলমাত্র পারস্য জাতি রয়েছে। এত দীর্ঘ ধারাবাহিক লড়াই সংগ্রাম এবং সার্ভাইভ করার ক্ষমতা পারস্য জাতি ছাড়া অন্য কোনো জাতিগোষ্ঠীর নেই। কাজে সেই পারস্যের সঙ্গে যখন ইসরায়েলের যুদ্ধ হলো, তখন আমরা ইতিহাস বিবেচনা করার চেষ্টা করলাম। এর কারণ হলো ইসরায়েল নামক যে রাষ্ট্রটি, বনি ইসরায়েলদের যে রাষ্ট্রটি, এটি বহুবার গঠিত হয়েছে আর বহুবার তারা মানে পরাজিত হয়েছে। এমনও হয়েছে যে এই জেরুজালেম থেকে হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম, তো তাদের মতো সম্রাট এখানে শাসন করেছেন। এর বাইরে আরো বহু রাজা, বাদশাহ, নবী, রাসূল,
মানে এই বনি ইসরায়েল জাতিকে সমৃদ্ধ করেছে। তো এই ইতিহাস আপনি কবে থেকে ধরবেন? হযরত মুসা আলাইহিস সালাম থেকে ধরেন। হযরত মুসা আলাইহিস সালামের জমানা কবে ছিল? আজ থেকে 3400 বছর আগে। তো এই 3400 বছর আগের থেকে, না ঠিক হযরত মুসা আলাইহিস সালাম না, হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে ধরেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যদি ধরেন তা প্রায় 4000 বছরের ইতিহাস। তো এই 4000 বছরে তারা বহুবার রাষ্ট্র গঠন করেছে, সাম্রাজ্য গঠন করেছে, পৃথিবী ডমিনেট করেছে, আর বহুবার একেবারে রাজ্য ছাড়া হয়ে সারা পৃথিবীতে তছনছ করেছে, এবং মাঝে মধ্যে এমনও কর্ম করেছে যে আল্লাহ তাদেরকে একেবারে মাটি চাপা দিয়ে মেরে ফেলেছেন, এই দুর্ধর্ষ জাতিটিকে। তো কাজী পারস্যের সাথে ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে পারস্য জিতবে এবং ইসরায়েল পরাজিত হবে, এটাই ইতিহাস বলে। যদি ইসরায়েলি জাতির ইতিহাস আপনি দেখেন, তো সেই যুদ্ধটা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে রাতারাতি বন্ধ হয়ে গেল। কিন্তু এখন যে অবস্থা হচ্ছে, তিনটি ঘটনা, এই মুহূর্তে 4টি ঘটনা। প্রথম ঘটনা হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তাকে ধরে নিয়ে আসা হয়েছে মিস্টার মাদুরো এবং তার স্ত্রী সহ আমেরিকা, এবং বিচার চলছে। এটি নিয়ে পুরো ল্যাটিন আমেরিকা উত্তাল, এবং ভেনেজুয়েলা এটাকে খুব সহজভাবে নেয়নি। তারা আমেরিকার সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। এবং দক্ষিণ আফ্রিকা, আপনি দেখেছেন যে দক্ষিণ আমেরিকা, অর্থাৎ আমেরিকা বলতে আমরা যেটা বোঝাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা হলো উত্তর আমেরিকা, আর এর বাইরে দক্ষিণ আমেরিকার যে বিশাল ভূখণ্ড, সেখানে কতগুলো যে দেশ আছে, কিউবা আছে, বলিভিয়া আছে, ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, চিলি আছে, সান্তিয়াগো আছে, আর কত দেশ যে আছে এখানে, ছোট বড় অসংখ্য দেশ আছে। তো তারা সবাই এই আমেরিকার এই আগ্রাসনকে কোনো অবস্থাতে মেনে নেয়নি। এমনকি কানাডাও নয়, এমনকি ইংল্যান্ডও নয়। ফলে এটা নিয়ে একটা দড়ি টানাটানি হচ্ছে। এটা শেষ হতে না হতেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি ইউরোপে অশান্তি তৈরি করার জন্য সেই একটা প্রস্তাব দিয়েছেন, এবং সেখানে তিনি একটা যুদ্ধ করতে চাচ্ছেন ডেনমার্কের সঙ্গে। ডেনমার্ক ছোট রাষ্ট্র, কিন্তু যেহেতু ন্যাটোভুক্ত রাষ্ট্র, ইউরোপের সকল রাষ্ট্র ডেনমার্কের পাশে দাঁড়াবে যদি আমেরিকা সেখানে আক্রমণ করে। ডেনমার্কের অধীনে থাকা একটি দ্বীপ, সেই গ্রিনল্যান্ড, সেই দ্বীপটি দখল করতে চাচ্ছে আমেরিকা। এর কারণ হলো এখানে অতি প্রাকৃত এবং বহু মূল্যবান দুষ্প্রাপ্য খনিজ সম্পদ গিজ 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 করছে। শত শত ট্রিলিয়ন ডলারের, মানে পৃথিবীর সবচেয়ে দামি খনিজ পদার্থগুলো। আপনি চিন্তা করুন যে যদি আপনি ভেনেজুয়েলার তেলের কথা চিন্তা করেন, বলা হচ্ছে ভেনেজুয়েলাতে যত তেল আছে এটার মূল্য হলো 21 ট্রিলিয়ন ডলার। তো গ্রিনল্যান্ডে শত শত ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ আছে। এখন সেটা ডোনাল্ড ট্রাম্প দখল করে নেবে। এটা নিয়ে ইউরোপের সাথে গন্ডগোল। এর বাইরে ভারতের সাথে সম্পর্ক নষ্ট